স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বগুড়ার শিবগঞ্জের বিহার গ্রামে গড়ে উঠেছে পাখির অভয় আশ্রম। গ্রামবাসীর সচেতনতায় নিরাপদ হয়েছে পাখির আবাস। মানুষের এমন সচেতনতাকে পরিবেশ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা। লোকালয়ের পাশে এমন পাখির সমাবেশ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে। মানুষ বন্ধু ভাবাপন্ন বলে নিশ্চিন্তে পাখিরা দিন কাটাচ্ছে এখানে। বছর চারেক আগে শামুকখল পাখির দল বাসা বাঁধতে শুরু করে। পরে আশেপাশের গাছে জড়ো হয় বক ও পানকৌড়ির দল। পাখিদের আশ্রয় নিরাপদ করতে গ্রামবাসীদের উদ্বুদ্ধ করছে পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ তীর। পাখি সংরক্ষণের জন্য তীর কাজ করছে, যেমন পাখিদের অভয়ারণ্য তৈরি করা, পাখি শিকারীদের প্রতিরোধ করা এবং পাখিদের নিরাপদ আবাসস্থলের ব্যবস্থা করে দেওয়া। পাখি শিকার তো দূরের কথা, তাদের বিরক্ত করার চেষ্টাও করে না গ্রামের কেউ। কে লক্ষ্য করে কোনো জানি একটা ঢেয়াল ছোড়া না হয়, গুলিতে দূরের কথা। এবং এটা শুধু 30 সদস্যলায় স্থানীয় এলাকাবাসীও এখন সচেতন। মানুষের এই আন্তরিকতা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করেন পরিবেশবাদীরা। তারা আরও ভবিষ্যতে আরও ভালো করবে এবং তাদের এই কাজ সরকারি আজিজ হক কেন্দ্রিক না হয়ে যেমন বিহার গ্রামে করছে, আরও সব অন্যান্য গ্রামে যেখানে সুযোগ সুবিধা পাওয়া যায় সেই গ্রামগুলোতে ছড়িয়ে দিব এবং মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে একটা সচেতনতা নিয়ে আসবে। এখন সকাল সন্ধ্যা পাখির কলকাকলি মুগ্ধ করে গ্রামবাসীকে। এদের দেখতে আশেপাশের এলাকা থেকে লোকজনও আসেন বিহার গ্রামে। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিবগঞ্জ, বগুড়া। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন IUCN বাংলাদেশের বন্যপ্রাণী গবেষক সীমান্ত দীপু। কথা বলছি তার সঙ্গে। স্বাগত সীমান্ত। আমরা দেখলাম যে বগুড়ার একটা গ্রামে স্থানীয় উদ্যোগে এবং যারা এই উদ্যোক্তা তীর সংগঠন, এটিও খুবই আগ্রহ উদ্দীপক, কারণ তীর পাখিকে ধ্বংস করার কাজেই খুব বেশি ব্যবহার হয়েছে বাংলাদেশে। সেখানে এই সংগঠনটির নাম নিয়েছে তীর, যেটা আসলে পাখিদেরকে রক্ষা করবে। তো সীমান্ত, একটু জানতে চাচ্ছিলাম যে এই ধরনের সচেতনতা নিশ্চয়ই আপনাদের কাছে আরও এরকম অনেক তথ্য আসে। এই ব্যাপারটা খুবই আগ্রহ উদ্দীপক এবং বলা যায় যে পাখি রক্ষায় একটা বড় ভূমিকা নিশ্চয়ই পালন করছে। জি, ধন্যবাদ আপনাকে। মানে পাখি নিয়ে, এই যে পাখির যে গ্রাম, আগে এরকম কিন্তু আমরা দেখি নাই। এখন গ্রাম ভিত্তিক পাখির কলোনি সংরক্ষণের একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। সেটা খুবই ভালো উদ্যোগ, বিশেষ করে নর্থ বেঙ্গলে, মানে আমাদের যে উত্তরবঙ্গে আছে, যেটা বলা হলো বগুড়ার গ্রামে। ওদেরকে আমরা পার্সোনালি আমি চিনি, যে তীরের সংগঠনের যে সব ভলেন্টিয়ার আছে তাদের সঙ্গে আমি কথাও বলেছি এবং ওই সব গ্রামে আমি গিয়েছি। তাদের উদ্যোগটা খুবই ভালো এবং স্থানীয় পর্যায়ে যে ছেলে মেয়েরা একটা সংগঠন করে, ছোট ছোট সংগঠন করে পাখি কলোনিগুলোকে রক্ষা করার, এটা একটা বিরাট বিরাট ব্যাপার। এবং এই ব্যাপারে আমরা যেটা সরকারিভাবেও তাদেরকে কিন্তু অনেক ভালো স্বীকৃতি দেওয়া হচ্ছে আমি যতটুকু জানি। এবং নর্থ বেঙ্গলের অ্যাটলিস্ট 2-3 জন ইয়াং ভলেন্টিয়ার এরকম যারা পাখি কলোনি সংরক্ষণে কাজ করছে, তাদেরকে আমি পার্সোনালি চিনি। তারা জাতীয় পর্যায়েও বন্যপ্রাণী সংরক্ষণ অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের বন্যপ্রাণী অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয়ভাবে। সো পাখি সংরক্ষণের গুরুত্বটা কিন্তু এই স্বীকৃতি পাওয়াতে বেড়ে গেছে। আর এই যে গ্রামে আমরা যে পাখিটা দেখলাম, সেই পাখিগুলো কিন্তু আমাদের স্থানীয় প্রজাতির পাখি, নট মাইগ্রেটরি বার্ডস, বাইরে থেকে আসে এরকম কোনো পাখি এখানে নাই। মানে স্থানীয় পাখি, মানে বাংলাদেশের রেসিডেন্ট বার্ড। সো এই পাখিগুলোকে কিন্তু আমাদেরই সংরক্ষণের আওতায় আনতে হবে। আমাদের আবাস থেকে শুরু করে এখানে আবাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ অতিথি পাখির চাইতেও, কারণ এখানে তারা প্রজননের, বিশেষ করে হলো ব্রিডিং সিজনে, এই টাইমটা যে ব্রিডিং সিজনে এরা কলোনি করে থাকে, কারণ আমাদের এই জায়গা কমে গেছে, তাদের বাসা বানানোর জায়গা কমে গেছে। গ্রামের যে বাঁশঝাড় আছে অথবা উঁচু বট গাছ কিংবা করই গাছ, যেগুলো বড় গাছ আছে, গাছগুলোতেই মূলত আশ্রয় নাই। এবং এই যে উদ্যোগ, এই ধরনের উদ্যোগ আমরা যেটা দেখলাম, সেটা খুবই আশার আলো দেখায় আমাদেরকে, যে ছোট ছোট গ্রামে একটা পকেট করে যদি এসব আমরা পাখি সংরক্ষণে এগিয়ে আসি, তাহলে এই পাখিরাই টিকেই থাকবে শুধু। তার কারণ এইগুলো আমাদের রেসিডেন্ট বার্ড,
কয়েক প্রজাতি পাখি এখানে দেখলাম। শামুক খোলের কথা বলা হলো। শামুক খোলে কিন্তু গত 15-20 বছরের স্ট্যাটাস আমাদের কাছে আছে। আমরা যে শুমারি করি, পাখি শুমারি করি, সেখান থেকে আমি বলছি যে বাংলাদেশের অনেক পাখি কিন্তু কমে গেছে, কিন্তু একটা পাখি হলেও আমি বলতে পারি যে শামুক খোল পাখিটা, এর পাখির পপুলেশন যেটাকে বলবো আমি, সংখ্যা কিছুটা হলেও বেড়েছে। এটা ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী যে ইন্ডিয়া আমাদের পশ্চিমবঙ্গ বা আসাম, এই সব যে জায়গাগুলোতে এদের প্রজননের যে এরিয়াটা সেটা খুবই মনিটর করা হয়, এবং ওখান থেকেও কিছু পাখি আমাদের দেশে চলে আসছে বলে আমরা ধারণা করি। এবং পাশাপাশি এই ধরনের যে উদ্যোগগুলো আছে সেখানে শুধু বগুড়াতেই না, আমি দেখেছি জয়পুরহাটের সাকিদার বাড়ি নামের একটা জায়গা আছে, সেখানে অনেক বড় পাখির কলোনি আছে। এবং পাশাপাশি নাটোরের পুঠিয়া, রাজশাহীর পুঠিয়ায় বলতে হবে, পচামারিয়াতে তো বিশাল একটা কলোনি আছে। সেই কলোনিটাতেও এরকম আমরা 400-500 পাখি সবসময় দেখি, শামুক খোলের একটা বড় কলোনি। পাশাপাশি এখানে পানকৌড়ি আছে, পানকৌড়ি ছোট, যেটা হলো আমাদের চার জাতের পানকৌড়ি আছে, তার মধ্যে যেটা আমাদের রেসিডেন্ট পানকৌড়ি, সেখানে এটা বাসা বাঁধছে। এটা খুবই আশার কথা। এই বড় পাখিগুলা শামুক খোলের সাথেই কিন্তু এরা বাসা করে। এবং পাশাপাশি এখানে আরেকটা পাখি আছে যেটা আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, এটার নাম গয়ার বলা হয়, সাপ পাখি বলা হয়, ওরিয়েন্টাল ডার্টার ইংরেজি নেম। এই পাখিটা কিন্তু বাংলাদেশের বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা যেটা লাস্ট রেড লিস্টের ডাটাবেস করেছি, এই বছরে এটা প্রকাশ পেয়েছে, লাল তালিকা যেটাকে বলা হয়, পানি সংরক্ষণে একটা খুবই বড় তালিকা আর কি, যার উপর ভিত্তি করে কনজারভেশন ইফোর্ট নেওয়া হয় আর কি। তো এই পাখিটা সেই লাল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বিপন্ন পাখি হিসাবে। সেটাও কিন্তু এই কলোনি, পাখি কলোনি যেটা দেখছেন, সেই কলোনিগুলোর মধ্যে আমরা দেখি যে বাসা বাঁধে। ফলে এখানে অনেক পাখি সংরক্ষণের একটা সুযোগ থাকছে। এবং এই যে কলোনিগুলি তৈরি যেটা স্থানীয় পর্যায়ে হচ্ছে, সেগুলি আমরা জানি জাতীয় পর্যায়েও পাখি সংরক্ষণ বা বন্য প্রাণী সংরক্ষণের নানা উদ্যোগ আছে। আপনি বলেছেন স্বীকৃতির কথা, কিন্তু একই সঙ্গে এগুলি যাতে আরো ভালোভাবে তারা করতে পারে সেই জন্য সহযোগিতা করা, তাদেরকে সাপোর্ট করা, সেই রকম কোনো উদ্যোগ আছে কিনা, বা থাকলে কিভাবে সেগুলি কাজ করে? বাংলাদেশে এটা অবশ্যই আছে, মানে আমি বলবো না যে নাই। স্থানীয় পর্যায়ে যে বন বিভাগ আছে, বন বিভাগেরও এখন এই পাখি কলোনির উপরে শুধু একটা প্রকল্প আছে তাদের, আমি যতটুকু জানি। এবং পাশাপাশি অনেক বেসরকারি প্রতিষ্ঠানও কাজ করেন যারা হলো পাখির কলোনি নিয়ে কাজ করেন। আমরা IUCN বাংলাদেশ, যেহেতু আমরা একটা সংরক্ষণ সংস্থা, আমরা টাঙ্গুয়ার হাওরে আমরা পাখির কলোনি নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবত। এবং সেখানে 35 থেকে 2টা গ্রামে আমি দেখেছি 35টা পাখির কলোনি আছে। এবং এই বছরে আমি ভিজিট করেছি, আপনি অবাক হবেন, একটা বাড়িতে আমি দেখলাম যে বাড়ির গারো পরিবার, তার বাড়ি টিন পর্যন্ত নষ্ট হয়ে গেছে। তারা নিজেরাই উদ্যোগেই, মানে টিনটা যে নষ্ট হয়ে গেল তার বাড়ির, তারপরও পাখিগুলোকে তারা তাড়াচ্ছে না। ইভেন যে টিউবওয়েল, পানি খাওয়ার টিউবওয়েল, তার উপরে ছাতা দেওয়া আছে যেন পাখির ড্রপিংগুলো এর ভিতরে না যায়। সো ব্যক্তিগত উদ্যোগে তারা বেশিরভাগই এইগুলো আসে তাদের ব্যক্তিগত উদ্যোগ থেকে। প্রকল্প বা স্থানীয় যে বন বিভাগ আছে তারাও অনেক ক্ষেত্রে উদ্যোগ নেয়, মূলত তারা স্বীকৃতির ব্যাপারটা দেখে। কিন্তু স্থানীয় পর্যায়ে এই ধরনের ইনিশিয়েটিভ নিজেরা না নিলে সেটা, যেটি বগুড়ার এই বিহার গ্রামের বৈশিষ্ট্য আমরা দেখতে পেলাম যে শুধুমাত্র সংরক্ষণে যে একটা গ্রুপ কাজ করছে তা না, পুরো সোসাইটিকে ইনভলভ করতে পেরেছে। প্রত্যেকেই এখন এই ব্যাপারটায় অনেক বেশি আগ্রহী, এবং সেটা আমাদের যেমন স্থানীয় আমাদের আবাসী পাখি যারা আছে এবং অনাবাসী পাখি আছে, সব ক্ষেত্রে কিন্তু এই সচেতনতা বৃদ্ধি করাটা হয়তো অনেক বেশি প্রয়োজন। ইতিমধ্যে অনেক হচ্ছে, কিন্তু তারপরেও এই সময়টায় এসে, বিশেষ করে যখন আমাদের অনাবাসী পাখি আসা শুরু করছে, এই সময়টায় বা সবটা মিলিয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে এই ধরনের
কলোনি নিয়ে যারা কাজ করছে তারা নিশ্চয়ই বড় ভূমিকা পালন করছে। অবশ্যই এটা তাদের ভূমিকাটাই পাখি সংরক্ষণে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি বলবো যে সরকারি পর্যায়ে যেসব ইনিশিয়েটিভ আছে তার চাইতে ব্যক্তি এই যে ছোট ছোট ইনিশিয়েটিভ বা ওনাদের যে কার্যক্রম সেটা অনেক বড় ভূমিকা রাখবে সংরক্ষণে, এটা কোনো আমি ডাউট নাই, এক কথায় বলা যাবে। আমি বগুড়াতে দেখেছি যে আমরা 2006-07 সালে আমরা একটা সার্ভে করেছিলাম বগুড়ার যে সারিয়াকান্দি আছে ওই পাশটাতে। তখন কিন্তু ওই যমুনা নদীতে অনেক শিকার হইতো, পাখি শিকার হতো, শীতের পাখি। এখন এই আমি পার্সোনালি এই যে গ্রুপটাকে চিনি তো, তীর যে সংগঠন, তাদের যে আমি নিজেই দেখেছি তাদের গ্রুপে ঢুকে বা তাদের ইনিশিয়েটিভগুলো দেখেছি যে তারা এই যে পাখি শিকার বন্ধে, এই কলোনি পাখি যেগুলো দেখছেন সেগুলোতেও কিন্তু শিকার হয় প্রচুর, কিন্তু তারা কিন্তু এইসব প্রোটেক্ট করার জন্য অনেক বড় অবদান রাখছেন। এবং পাশাপাশি বগুড়া যেহেতু একটা অনেকটাই বাণিজ্যিক শহর, কিন্তু নর্থ বেঙ্গলের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, তারা ফ্রাইডে স্যাটারডে উইকেন্ডে যেটা আছে তারা পাখি শিকার করতে যেত আগে, আমি জানতাম আর কি, আমার নিজেরও ছবি উঠানো আছে। বহু বিশেষ করে হলো রেডিশেল ডাক একটা হাঁস আছে, অনেক বড় হাঁস, পরিযায়ী হাঁস, এই হাঁস তারা শিকার করতেন। এখন এটা কমপ্লিটলি আমি বলবো যে অনেকটাই বন্ধ হয়ে গেছে। এই যে ছোট ছোট যে উদ্যোগ, কাজেই হলো কলোনি সংরক্ষণের পাশাপাশি অনেক ভালো কাজ হচ্ছে। সীমান্ত, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই সংরক্ষণের জন্য যেই ধরনের প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন, যেমন আপনি বলছেন যে তাদের প্রয়োজনীয় গাছ যেটা বড় গাছ বা বাঁশ, সেগুলি অনেক বেশি দরকার, তাদের খাদ্যাভ্যাস, তাদের যেসব ফুড চেইন আছে সেইগুলি সংরক্ষণের ক্ষেত্রেও কি ধরনের ভূমিকা রাখা যেতে পারে সেটা নিশ্চয়ই অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয়। কারণ গাছের যে ধরনের আমরা গাছের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক গাছই আমরা লাগাচ্ছি যেটা ঠিক পাখির জন্য উপযোগী না। সীমান্ত, আমরা একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। সীমান্ত দীপু, যেটি জানতে চাচ্ছিলাম যে পাখির সংরক্ষণে অনেক রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু একই সঙ্গে যেগুলি সমস্যাও হয়তো এই ছেলে মেয়েরাও ফেস করতেছে, সেটার মধ্যে একটা হচ্ছে তার আবাসস্থল, তারপরে খাবারের যে চেইন, সেইগুলি কিভাবে তারা মেনটেন করতে পারে বা কি করণীয় আছে? প্রথমত আবাসস্থলের কথা বলতে গেলে যে আমাদের তো বাংলাদেশে তার যে পাখি যে গাছে বাস করে সেটা মূলত, যেমন পেঁচা পাখিটা কিন্তু বাঁশঝাড় সবচেয়ে বেশি পছন্দ করে, কিংবা কোনো কঠোর মানে বড় গাছের গর্তের ভিতর সে লুকিয়ে থাকবে দিনের বেলা। এখন এই ধরনের গাছ যদি না থাকে, তারপরে আমাদের যে রেসিডেন্ট যেটা বলবো যে আমাদের স্থানীয় দুই প্রজাতির হাঁস আছে, তার মধ্যে এক প্রজাতির হাঁস আপনাকে বলি আমি যে কটন পিগমি গুস, এটা একটা ছোট্ট একটা হাঁস যেটা এরকম কোঠরে বাসা বানায়। তো এই ধরনের, কিংবা রাজবাড়ির যেসব পুরাতন রাজবাড়ি আছে সেসব কোঠরে বানায়। এখন আমাদের কিন্তু এই আবাসস্থলই সবচেয়ে ওয়ান অফ দা সবচেয়ে বড় সমস্যা হলো পাখির আবাসস্থল এবং তার সাথে সাথে গাছ। আমরা কিন্তু বিশেষ করে নর্থ বেঙ্গলে আমাদের আগের যেসব পুরাতন গাছ ছিল, বাঁশঝাড় ছিল বা ফরেস্ট ছিল, সেই ধরনের গাছগুলো কিন্তু এখন আমরা এত ভালো দেখি না। এবং ধরেন আগে বড় পথের পাশে বড় বড় বট গাছ থাকতো, সেই বট গাছগুলি নাই, যেখানে মূলত পাখির খাবার। আমরা দেখেছি কিছুদিন আগে পাবনায় একটা গ্রাম, সেখানে এক ভদ্রলোক পুরো গ্রামটার মধ্যে শত শত বট গাছ লাগিয়েছে শুধুমাত্র পাখি যাতে খাবার খেতে পারে। ওই সচেতনতাগুলিও খুব বেশি প্রয়োজন, বট গাছ শুধুমাত্র ছায়ার জন্য না। একটা বট গাছের যখন কথা বললেন সেটাই বলি, আমরা বট গাছ কিন্তু আমাদের বেঙ্গালেন্সিস মানে আমাদের এই বেঙ্গল রিজনের গাছ, এটাও আমাদের নিজস্ব গাছ। সেই গাছটাও কিন্তু আমরা মানে হারিয়ে ফেলছি বললে চলে, বিভিন্ন হাট বাজারে বা অন্যান্য জায়গায় দেখা যায়। এবং এই একটা গাছ ধরেন বট গাছে
আপনার 15-20 প্রজাতির পাখির তার খাবারের জন্য আসে এবং বিভিন্ন লেয়ার কিন্তু ইউজ করে। কেউ পোকা খায়, কেউ বট গাছের কাঁচা ফল খায়, কেউ পাকা ফল খায়। সো এই ধরনের গাছের সংখ্যা কিন্তু খুবই মানে খুব দ্রুত হারে কমে গেছে। এবং পাশাপাশি আমাদের গাছ লাগানোর যে অভ্যাসটা, মানে আমরা লাস্ট 95-এর পরে থেকে যেটা দেখছি যে আমরা যেসব গাছ প্ল্যান্টেশন করেছি বা সরকারি বেসরকারি উদ্যোগে কিংবা আমাদেরও মানে আমরা যারা আমাদের পরিবার কিংবা আমাদের গ্রামে গেলে আমরা দেখব, আমরা নিজেরাও কিন্তু আমাদের অভ্যাসটা চেঞ্জ করে ফেলছি কি গাছ লাগাবো আমরা, বিশেষ করে অথবা এই আপনি যে সময়টার কথা বলছেন সেই সময়ে বাংলাদেশে গাছ লাগানোর প্রবণতা অনেক বেড়েছে, মানুষ অনেক উদ্বুদ্ধ করেছে, কিন্তু ভুল গাছ দিয়ে আমার বিবেচনায়, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাবে এমন সব গাছ আমরা লাগিয়েছি যেটা আমাদের ন্যাচারাল ব্রিড না, হাইব্রিড অথবা বিদেশ থেকে আনা, এবং সেটার সঙ্গে আমাদের পরিবেশের কোনোভাবেই খাপ খাওয়ানোর কোনো সুযোগ পাওয়া যাচ্ছে না। সেটা আপনার এক সেন্সে আপনি ঠিকই বলেছেন, কিন্তু পাশাপাশি মানুষের গাছ লাগানোর একটা অভ্যাস কিন্তু তৈরি হয়েছে। সেইটা আমাদের যারা গবেষক আছেন কিংবা যারা স্টেক হোল্ডার আছেন কিংবা যারা কাজ করেন এগুলো নিয়ে, তারা তো মূলত মেসেজটা দিবেন যারা স্থানীয় পর্যায়ে যারা এই কৃষক আছেন বা যারা কাজ করেন গাছ লাগানোর, যারা লাগাবেন তাদেরকে যেসব মেসেজ দেওয়া হয় সেভাবেই তারা তাদের অভ্যাসটা কিন্তু চেঞ্জ করে। আগে মানুষ কিন্তু আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ এগুলাই বেশি লাগাইতো। তারপরেও আপনি যেটা বলতেছেন ইউক্যালিপটাস চলে আসছে, একাশিয়া চলে আসছে, এই গাছগুলো চলে আসছে, সেটা তো প্রকৃতির জন্য এক সেন্সে ক্ষতিকরই আমি বলবো। এবং বিশেষ করে পাখি বা অন্যান্য অ্যানিম্যাল খুবই কম এই গাছগুলোতে বসে। কাজেই ইভেন কোনো কলোনি আমি আজ পর্যন্ত আমার জানা মতো আমার চোখে পড়ে নাই যে এইসব গাছে একটা কলোনি হয়েছে, খুবই কম, মানে থাকলেও সেটা খুবই রেয়ার। দেশি প্রজাতির গাছ, বিশেষ করে যদি বট গাছ বলেন, করই গাছ যদিও আমাদের দেশীয় প্রজাতি না, এটাও এক ধরনের এক্সোটিক স্পিসিস, কিন্তু এই গাছটাও কিন্তু আমাদের এই পরিবেশের সাথে অনেকটাই খাপ খেয়ে গেছে। এবং আমি বলবো যে এই গাছটাতেও পাখি দেখা যায় আর কি, মানে অন্তত কলোনি করতে দেখা যায়। কিন্তু করিটা যেহেতু মানে ন্যাচারাল ব্রিড, হাইব্রিড না, সেই জন্য হয়তো একটা বাড়তি সুবিধা পাওয়া যাচ্ছে। সেটাই রেইনট্রি করই, যেটা ব্রাজিল বা ওই অ্যামাজন এলাকা থেকে আসা। এবং এই গাছের ক্ষেত্রে গাছ একটা কিন্তু অনেক বড় ব্যাপার, যে আবাসস্থলের ক্ষেত্রে প্রথমত খাবারের কথা আমি আসছি, গাছটা কিন্তু একটা মূল্যবান, প্রথমে তার আবাসস্থল খুঁজবে। ধরেন এই যে বগুড়ার যে গ্রামটার কথা বললেন, বগুড়াতে যে পাখিগুলো, এই যে আমাদের যে রেসিডেন্ট বার্ডসগুলোই তো এরা হলো বিভিন্ন হাওরে মূলত হাওর বা বড় বিলে। আর বগুড়াতে আর তো হাওর নাই, মানে বড় বড় বিলগুলাতে এরা খাবার খায় এবং এরা আশ্রয় নেয় সেই জায়গায় যে জায়গায় তারা হলো বড় বড় গাছ থাকে, একটা কলোনি করার মতো তারা একটা জায়গা খুঁজে পায়। কাজে হলো আপনার ওরা প্রথমেই সেই জায়গায় খাইতে যাবে যেখানে তাদের রাতে এসে বা একটা রুস্টিং প্লেস তাদের থাকবে। সো আমরা যে সংরক্ষণের কথা বলবো, যদি এতটুকু জায়গা না থাকে তাহলে তো আমরা সংরক্ষণ করতেই পারবো না। মানে কি সংরক্ষণ করব, মানে আমাদের যদি এই দেশি প্রজাতির গাছ বা তাদের আবাসস্থল যদি না থাকে তাহলে তো আমাদের সংরক্ষণের মানে উপায়ও থাকবে না। আমরা যদি আমরা চিন্তাও করি সেটাও তো এক ধরনের মানে অবশ্যই সীমান্ত, প্রথম কথা হচ্ছে সচেতনতা অনেক বেড়েছে, যেমন প্রয়োজন, একই সঙ্গে আরো সচেতন করতে হলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নেওয়া দরকার, সেখানেও আরো অনেক কাজ করার রয়ে গেছে। সীমান্ত দীপু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। চট্টগ্রাম নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে হয়ে গেল বনসাই প্রদর্শনী। আয়োজকরা বলছেন বনসাই শিল্পকে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। এক এক গাছের এক এক রকম আকৃতি, তবে শিল্পের ছোঁয়া আছে সবগুলোতেই। ছোট্ট পরিসরে লাগানো গাছ রূপ নিয়েছে মহিরুহের। মূলত বট ও পাকুড়ের বনসাই বেশি হলেও প্রদর্শনীতে উঠেছে চন্দন, মেহগনি,
হিজল, তমাল, খেজুর, নারকেলের বনসাই। পছন্দ মতো হয় কিনে নিব, এমনি বাসার ভিতর রাখলে নিজের কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে। বৃক্ষরোপণের জায়গা দিন দিন হারিয়ে যাচ্ছে, এই যে এতগুলো সুন্দর বৃক্ষ, সুন্দর আয়োজন, অনেক ভালো লাগছে। স্বাভাবিক আকৃতির বাইরে বিচিত্র আকৃতিও দেয়া হয়েছে কিছু গাছকে, এগুলো নজর কেড়েছে অনেকের। যেমন বনসাই বলা হয় যে দূরবীনের উল্টো দিক থেকে এটা বড় গাছকে দেখলে যেরকম, বা ক্যামেরা আপনার লেন্সে যেরকম দেখছেন সেরকম একটি বিষয়। আয়োজকরা বলছেন প্রকৃতিকে মানুষের কাছে নিয়ে আসতে তাদের এই প্রচেষ্টা। আমাদের এখানে শিল্পী যারা আছে তারা সবাই শৌখিনতার বসে মনের থাকিতে এগুলো করছে। পৃথিবীতে দেখা যায় যে বিভিন্ন কম্বোডিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনামে এই শিল্পের প্রচার প্রচুর। প্রদর্শনীতে স্থান পেয়েছে ২৫০০ বনসাই। আগ্রহী অনেকেই সংগ্রহ করছেন এগুলো। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে চট্টগ্রাম স্টুডিও থেকে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক আবু সারওয়ার। কথা বলছি তার সঙ্গে। স্বাগত আবু সারওয়ার। আমরা একটু প্রথমেই জানতে চাই চট্টগ্রামের এই আয়োজন সম্পর্কে। এখানে যারা বনসাই শিল্পীরা আছেন সেটা চট্টগ্রামই নাকি সারা বাংলাদেশের বা অন্য কোনোখান থেকে, একটু বিস্তারিত জানতে চাই। আমরা বনসাই সোসাইটির পক্ষ থেকে এই আয়োজনটা অনেক দিন থেকে করার জন্য চেষ্টা করতেছি, কিন্তু চট্টগ্রামের যারা বনসাই করে তাদেরকে সংগঠিত করতে আমাদের বনসাই সোসাইটি দীর্ঘ একটা পথ পরিক্রমার পর আমরা এবার সার্থকভাবে একটি বনসাই প্রদর্শনী করার চেষ্টা করেছি। আমরা যেটুকু আশা করিনি তার চাইতে বেশি আমরা এখানে সাধারণ মানুষের এই পেয়েছি, সাড়া পেয়েছি, এবং আমাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য এ পর্যন্ত যে আবেদনপত্র আমরা হাতে পেয়েছি তাতে দেখা যায় 100 খানি ছাড়িয়ে গেছে। সেই জন্য আমরা চেষ্টা করতেছি সবাইকে যেন বনসাই শিল্পকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আগামীতে প্রশিক্ষণের মাধ্যমে আরও বিস্তৃতি ঘটানো যায় সেই চেষ্টা আমরা করতেছি, এবং বনসাই যেন সাধারণ মানুষের হাতে গিয়ে পৌঁছে যায়। বনসাইয়ের কে নিয়ে যে এরকম এক ধরনের ভীতি মানুষের মধ্যে কাজ করতেছে, কিভাবে আমরা একটা বনসাই রাখবো, বা বনসাইটাকে রাখা যায় কিনা ঘরের ভেতর, বা এটাকে কি করতে হবে, এই ধরনের নানামুখী প্রশ্ন আমাদের কাছে আসছে। সেগুলোরও আমরা সুন্দরভাবে জবাব দেওয়ার চেষ্টা করতেছি, সাধারণ মানুষকে বুঝাচ্ছি কিভাবে আপনারা একটা গাছ রাখতে পারেন এবং সবুজের কাছাকাছি থাকতে পারেন। সবুজের কাছাকাছি থাকার যৌক্তিকতাগুলো তুলে ধরতেছি, এবং সবুজের কাছে থাকলে আপনার মন মানসিকতা এবং স্বাস্থ্যগত যে উন্নতি হয় সেগুলো আমরা বাচ্চাদেরকেও বুঝাচ্ছি। এবং এখানে আমাদের কাছে সবচেয়ে আশাব্যঞ্জক যে ঘটনা সেটা হচ্ছে 7ম শ্রেণীর একজন ছাত্র তার মাকে নিয়ে এসেছে, সে বনসাই শিখবে। এই থেকে বোঝা যায় সাধারণ মানুষের মধ্যে বনসাই শেখার কি উদ্দীপনা জেগে উঠেছে চট্টগ্রামে। জনাব সরোয়ার, আমরা চট্টগ্রাম অঞ্চলে অনেক স্থানীয় যে গাছ আছে, আমরা বনসাইয়ের ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু গাছ অনেক বেশি ব্যবহার হয়, যেটা বট এবং বট পাকুর জাতীয় গাছ, এবং হিজল, তমালের মতো গাছগুলিও ব্যবহার হয়। চট্টগ্রামের স্থানীয় যেসব গাছ আছে সেইগুলি কে বনসাইয়ের রূপ দেওয়ার জন্য আপনারা বাড়তি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা নেবেন কিনা, বা এটা আদৌ সম্ভব কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। চট্টগ্রামের যেই সংস্কৃতির সাথে জড়িয়ে আছে এমন অনেকগুলো গাছ আছে যেগুলো একদম পাড়ায় মহল্লায় সহজভাবে পাওয়া যায়, বা যে কোনো এই পুকুর পাড়ে পাওয়া যায়। এই ধরনের যেমন হিজল, তমাল, তারপর বকুল, এই ধরনের কিছু শিমুল, যেগুলো একদম সাধারণ মানুষ চেনে। এই ধরনের গাছগুলোকে শৈল্পিক রূপ দিয়ে দেশি শেওড়া, যেগুলোকে আমরা দেশি শেওড়া একদম হাতের নাগালে পাওয়া যায়। আমাদের সাথে যারা আলাপচারিতা আছে এরকম শেওড়া গাছ দেখে অনেকে বলতেছে এটা তো আমার বাড়ির পাশে আছে, বা আমার উঠোনে আছে, আমার আঙ্গিনায় আছে, তো এই জিনিসটা এত সুন্দর হলো কিভাবে, পাতাগুলো এত ছোট কেন? তাহলে আমরা চেষ্টা করতেছি চট্টগ্রামের যেই সাধারণ গাছগুলো পাহাড়ে বা একদম আশেপাশে আছে সেগুলোকে তুলে আনে শৈল্পিক রূপ দিয়ে মানুষের কাছে উপস্থাপন করা। মানুষ যেন চিন্তা করতে পারে যে এই খুব সাধারণ একটা জিনিস অসাধারণ হয়ে ওঠে কিভাবে,
শৈল্পিক রূপ পাওয়ার জনাব সরোয়ার, শৈল্পিক রূপটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন হয়। চট্টগ্রাম বনসাই সোসাইটি আপনারা কি ধরনের প্রশিক্ষণের আয়োজন করছেন বা সামনে কি ধরনের পরিকল্পনা করছেন? আমাদের পরিকল্পনাটার কথা আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি সবাইকে, যারা প্রদর্শনীতে আসছে। আমরা ওখানে আবেদন পত্র রেখেছি। এখানে প্রায় আবেদনকারীদের মধ্যে আমরা দেখলাম এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, কলেজ শিক্ষক, এই ছাত্র, সবার মধ্যে এক ধরনের একটা জাগরণ সৃষ্টি হয়েছে, মানে বনসাই কী করবে। এবং আমরা অল্প কিছু দিনের মধ্যেই চেষ্টা করতেছি একটা প্রশিক্ষণ আমরা আরম্ভ করব। ওখান থেকে যারা প্রশিক্ষণ নেবে তাদেরকে আমরা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পর, প্র্যাকটিক্যালি ইয়ে করার পর আমরা নিজেদের মধ্যে সদস্য করে নেব এবং আগামীতে চট্টগ্রামে যেন বনসাই আরও সুন্দর এবং সমৃদ্ধতর হয় সেই চেষ্টা আমাদের আছে। জনাব সরোয়ার, এই যে চট্টগ্রামে আপনারা যারা এই বনসাই শিল্পের সঙ্গে আছেন, আপনারা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন কিভাবে? আপনারা কতটুকু সংগঠিত হতে পেরেছেন ইতিমধ্যে? আমরা দীর্ঘদিন থেকে নিজেদের মধ্যে যে যোগাযোগ এবং একজন প্রতিটি শিল্পীর কাজের ভিন্নতা আছে, সেই ভিন্নতাগুলো আমাদের মধ্যে মত বিনিময় হচ্ছে। আমরা প্রতি মাসে এই 1 তারিখ 2 তারিখ আমাদের যে সভা হয়, ওই সভার মধ্যে আমরা আলোচনা করি বিস্তারিত। আলোচনার পর কি ভুল ত্রুটিগুলো আছে বা আমাদের মধ্যে কোনো ধরনের ঘাটতি আছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করতেছি এবং এগুলোর যাচাই বাছাই পর আমরা এখন চিন্তা করতেছি আমাদের মধ্যে যদি আরও কোনো ধরনের প্রশিক্ষণের নিজেদের মধ্যেও যদি দরকার হয়, তাহলে আমরা বাংলাদেশের আমাদের চেয়েও আরও ভালো যারা কাজ করতেছে তাদেরকে এখানে মানে চট্টগ্রামে নিয়ে এসে মানে প্রশিক্ষণটাকে আরও সমৃদ্ধ করা। আবু সরোয়ার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে কথা বলছিলেন বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক আবু সরোয়ার। এই পর্যায়ে নিচ্ছি আশা বাংলাদেশ একটা বিরতি। কক্সবাজারের শিলখালী গর্জন বন রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গাছ কাটা বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন সঠিক পরিকল্পনায় আকর্ষণীয় পর্যটন স্থান হতে পারে এই বন। একদিকে সাগর, অন্যদিকে গাছের সারি। কক্সবাজার থেকে টেকনাফের দিকে এগোতে নয়নাভিরাম এই দৃশ্য নজর কাড়ে পর্যটকদের। অবাধে গাছ কাটায় 200 একরের বনে এখন গাছ আছে 72 একরে। বন রক্ষায় পাহারা সহ সচেতনতা বাড়াতে কাজ করছে স্থানীয়রা। উদ্যোগে সহায়তা দিচ্ছে ক্রেল নামে একটি বেসরকারি সংস্থা। প্রায় 40 জন, 30 জন, 50 জন এরকম করে মহিলাদেরকে নিয়ে আমরা এদেরকে পরিবেশের গাছপালা লাগানো সম্পর্কে বুঝাই আর কি। 2 সাল হইতে এই বনের মাঝে পাহারা দিই। পরিবেশ কর্মীরা বলছেন বন রক্ষা হলে পর্যটক সংখ্যা বাড়বে, বাড়বে আয়। এখানে পর্যটকরা আসে, সেখান থেকে একটা বড় ধরনের অর্থ আমরা পাবো এবং সেটা দিয়ে আমাদের আজকে যে বন রক্ষা হচ্ছে, গাছ রক্ষা হচ্ছে, প্রকৃতি রক্ষা হচ্ছে, এটাও আমাদের এগিয়ে নেওয়া যাবে। পর্যটকদের আকৃষ্ট করতে নানা উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা। লোকাল যে বলছিলাম যে সিএমসি যারা আছে, সহায়তা কমিটির লোকজন, ওদের সঙ্গে নিয়ে আমরা খুব অল্প পরিমাণে ট্যুরিজম ফ্যাসিলিটিস করে তুলছি। আর সেখানে মানুষ গেলে এই গাছ দেখতে পাবে, ওখানে বসতে পারবে। ঠিক আছে, এটা বাকি অংশে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নীরব বিপ্লব ঘটছে যশোরের অটোমোবাইল শিল্পে। সারা দেশে বাস ট্রাক মালিকরা নতুন ও পুরাতন গাড়ির বডি তৈরি করতে আসেন এখানকার ওয়ার্কশপগুলোতে। কর্মদক্ষতা আর অল্প টাকায় ভালো সেবার কারণে এতে সাড়া পড়ছে উদ্যোক্তাদের। ব্যবসায়ীরা বলছেন পৃষ্ঠপোষকতা পেলে রপ্তানি করাও সম্ভব। 60 বছরে বকচর ও হুস্তলা এলাকায় গড়ে উঠেছে প্রায় 3000 অটোমোবাইল ওয়ার্কশপ। এখানে তৈরি হচ্ছে বাস ও ট্রাকের বডি। বিদেশি ব্র্যান্ডের গাড়ির কাজও হচ্ছে এসব ওয়ার্কশপে। ব্যবসায়ীরা বলছেন এখানে ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরিও সম্ভব। এটি হলে খরচ যেমন কমবে, তেমনি কর্মসংস্থানও বাড়বে।
এসবগুলো আমাদের দেশে তো তৈরি হয় না বা তৈরি করার মতন উদ্যোগ কোনো মালিক কোনো কোম্পানি এখনো নেই। 24 লক্ষ টাকা যে চ্যাসিসগুলির দাম, আমাদের এখানে যদি ওই একই ধরনের জিনিস করা হয় 10 লক্ষ টাকার মধ্যে সম্ভব। এই খাতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বড় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। যশোর একটা শিল্প সমৃদ্ধ এলাকা বলতে হবে এবং বিশেষ করে অটোমোবাইল শিল্পের প্রসার এখানে খুব বেশি এবং এখানে আমাদের অবকাঠামোগত সুযোগ সুবিধার অভাবে একটা পূর্ণাঙ্গ গাড়ি তৈরি করা সম্ভব আছে। বিদেশি কোম্পানির গাড়ি কারখানা স্থাপনের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। তাদের মতে এতে রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বাংলাদেশ। যেহেতু আমাদের দেশে এই কারখানা নেই, তাদের ফলে তাদের ইন্টার্ন নেই কিংবা ট্রেনিং এর সুযোগ নেই, ফলে কারখানাগুলোকে আমাদের দেশে বিনিয়োগের জন্য আগ্রহী করে নিয়ে আসতে হবে। দক্ষ জনবল ও শিক্ষিত তরুণরা আগ্রহী হলে এ শিল্প আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।